কেউ যখন রুদ্ধশ্বাসে ছোট ছোট শ্রোতাদের কাছে বড় বড় চোখে কাঁপা গলায় নিজের ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প শোনায়, তখন আমাদের সরকার দাদুর কথাই শুধু আমার মনে পড়ে। দাদামশাইয়ের আমল থেকে হাওড়ায় আমার মামার বাড়িতে তিনি সরকারের কাজ করতেন। সেই সূত্রে তিনি ছিলেন বুড়োদের সরকার মশাই, বড়দের সরকার জ্যাঠা, আর আমাদের ছোটদের সরকার দাদু। ভারী সুন্দর করে গল্প বলতে পারতেন তিনি। আর কত গল্পেরই যে পুঁজি ছিল তার লেখাজোখা নেই। যদিও বিদ্যে তার স্কুলের মাইনর ক্লাসের বেশি আর এগোয়নি, তবুও আজ ভাবতে আশ্চর্য লাগে যে আমাদের নিত্যকার নানা বিষয়ের তর্কের ও ঝগড়ার মীমাংসা তিনি কি অদ্ভুতভাবেই না গল্পের মধ্য দিয়ে করে দিতেন। একদিনের কথা আজও আমার মনে আছে। শ্রাবণ মাসের অঝোর ধারা ঝরছে। আমাদের স্কুলের সেদিন রেইনি ডে হয়েছে। মামারা সব মালকোচা মেরে হাঁটু পর্যন্ত কাপড় তুলে তার উপর রোয়া পোথা বিলেতি মোটা তোয়ালে জড়িয়ে শুধু পায়ে ছাতা মাথায় পান চিবুতে চিবুতে রওনা হয়েছেন অফিস মুখ। আর আমরা জ্যান্ত ভূতেরা, মানে আমি, দিদি, কালু মামা, মিন্টি মাসি, বাইরের সাজানো বড়দের বৈঠকখানায় বসে প্রচন্ড তর্ক জুড়েছি। ভূত আছে না নেই এই নিয়ে গলা চড়তে চড়তে চিরে যাবার মতন অবস্থা হয়েও যখন তর্কের আর শেষ হচ্ছে না, সেই সময় আমাদের চিৎকারে আকৃষ্ট হয়ে ঘরে ঢুকলেন সরকার দাদু। রণে খান্তি পড়ল, আমরা শান্ত হল। তিনি বললেন, তোদের সব কথাই কানে গেছে আমার। একটা গল্প বলি, চুপ করে বসে মন দিয়ে শোন। আমার নিজের জীবনের গল্প। তখন আমার বয়স 13 কি 14 বছর হবে। দেশে থাকি মায়ের সঙ্গে। বাবা গঞ্জের বাজারে আমাদের যে দোকান ছিল তাই নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। বাড়ি আসবার সময় পেতেন না মোটেই। 9 মাসে 6 মাসে আসতেন মাঝে মাঝে। আর ছিল একটা বাগদিদের ছেলে ফেলা। মাঠে গরু নিয়ে যাওয়া, তাদের জাবনা দেয়া, দোকান বাজার করা, পায়ে ফরমাস খাটা, এইসব টুকিটাকি কাজ করে সে সন্ধ্যের আগেই চলে যেত তার নিজের বাড়ি। আমাদের বাড়ির একদম লাগোয়া বাড়িটা ছিল রাঙা দিদিদের। সেখানে থাকতেন শুধু তিনি আর রাঙা দাদু। তাদের ছেলেরা বউ নিয়ে শহরে থেকে চাকরি করত। ছুটি ছাটায় মাঝে মাঝে আসত দেশে। তাই তাদের প্রায় সমস্ত রকম ফাই ফরমাসগুলো করে দিতে হতো আমাকে আর ফেলাকে। যেদিনের কথা বলছি সেদিনও ঠিক এই আজকের মতোই সারাদিন বৃষ্টি পড়ছিল ঝুপঝুপ করে, কামাইনি একদম। জলের জন্যে সেদিন স্কুলের ছুটি। সারা সকাল দুপুরটা একলা খুটখাট করে কোন রকমে কাটালো। বিকেলের রান্নাঘরে বসে আছি মায়ের কাছে। এমন সময় ভিজতে ভিজতে এলেন রাঙা দিদি। বললেন, খোকা, তোর দাদুর হাঁপানিটা আজ আবারও বেড়েছে। আর একবার কবরেজ মশাইয়ের বাড়িতে গিয়ে খাবার আর মালিশের ওষুধটা এনে দিবি। কবরেজ মশাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় মাইল 2 দূরে। মাঝ পথে পড়ে একটা সাংঘাতিক ভয়ের জায়গা, ভুতুরে ডাঙ্গা। সন্ধ্যের আগেই সে পথে লোক চলাচল কমে যায়। যার যত কাজই থাক, সন্ধ্যার পর আর কেউ ও পথ সহজে মারাতে চায় না।
মা বললেন, জানা খোকা, সন্ধ্যের এখনো ঢের দেরি। এখন গেলে বেলা থাকতে থাকতে ফিরে আসতে পারবি, নইলে তোর রাঙা দাদু আজ সারা রাত হাঁপানিতে কষ্ট পাবে। যা বাবা লক্ষ্মীটি। সত্যি কথা বলতে কি, আমার যাবার একটু ইচ্ছে ছিল না। একে এই প্যাচ পেঁচে বর্ষার জল, কাদা, তাও আবার একলা। এমন কপাল, ফেলাটাও আবার সেদিন সময় বুঝে আসেনি। কাউকেই সঙ্গী পাওয়া তো দূরের কথা, পথে একটা গরু বাছুরেরও মুখ দেখতে পাবো কিনা সন্দেহ। কিন্তু না বলতেও পারলুম না। রাঙা দিদি আর দাদু আমি ভালোবাসেন ভীষণ। কলকাতা থেকে ছেলেরা যখনই যা খাবার দাবার পাঠায়, তার সবটাই প্রায় আমার ভাগ্যে জোটে। কৃতজ্ঞতা বলেও তো একটা জিনিস আছে মানুষের। তাছাড়া মাও বলছেন যেতে, কি আর করি, ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দুরু দুরু বুকে। কবিরাজ মশাই যদি বাড়িতে থাকতেন তাহলে ওষুধ নিয়ে ফিরে আসতে পারতুম সন্ধ্যের আগেই। কিন্তু কপালের গেরো খন্ডা বেঁকে তিনি গিয়েছিলেন রোগী দেখতে পাশের গায়ে। যত রোগী যেন আজকের জন্যই বসেছিল। ভীষণ রাগ হচ্ছিল সকলের উপর। বেজার মুখে বসে থেকে থেকে ওষুধ নিয়ে যখন বেরুলুম, তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। ভয়ে আদমরা হয়ে রাম রাম করতে করতে যতটা সম্ভব জোরে জোরে পা চালালুম বাড়ির দিকে। বেশি জোরে চালাতে পারছি না। কাদায় পা পিছলে আলুরদম হবার সম্ভাবনা প্রতি মুহূর্তেই। কোনদিকে না চেয়ে সোজা চলেছি। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া ছুটে এসে ছাতিটাকে দিল উল্টে। সঙ্গে সঙ্গে আমিও পড়ে গেলুম পা পিছলে। বাঁধের গা বেয়ে গড়াতে গড়াতে একদম নিচে। কনুইটা ছিঁড়ে গেল কাকুরে মাটিতে। হাঁটুতেও বেশ চোট লাগলো পড়ে গিয়ে। প্রথমটাই খানিকটা হকচকিয়ে গিয়েছিল। পরে আঘাতটা সামলে নিয়ে বাঁধে ফের উঠতে যাব, আবার পড়ে গেলুম কাঁপতে কাঁপতে। এবারে আর পা পিছলে নয়, ভয়ে। যেখানে আছাড় খেয়ে পড়েছি সেটা সেই ভয়ানক ডাঙ্গা। সে পথে সহজে কেউ একলা হাঁটতে চায় না। বুঝতে পারলুম হাওয়াই নয়, ভুতুরে ডাঙ্গার ভূতেই আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। বার দুয়ে প্রাণপণে চেষ্টা করলুম আবার উঠবার, কিন্তু উঠব সে সাধ্যি কি আর আমার আছে? মনে হলো শরীরে যেন এক কড়াও বল নেই আমার, সব নিঃশেষ হয়ে গেছে। হঠাৎ সেই ফাঁকা ডাঙ্গায় কি যেন উঠল শীষ দিয়ে। কারা যেন ঝমঝম করে হাততালি দিল কয়েকবার। আমার গায়ের ওপর যেন কার ঠান্ডা গরম নিঃশ্বাস পড়ল। তখনও আবছা আবছা আলো আছে। সেই আলোয় দেখতে পেলুম আমার কিছু দূরেই কি যেন একটা কালো ছায়ার মতন সটান লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আকাশে মাথা ঠেকিয়ে। দেখেই আমার তো একেবারে হয়ে এসেছে ততক্ষণে। আমাতে আর আমি নেই। চোখ দুটো টপ করে আপনা থেকেই বুঝে গেল। ভগবানের নামটাম গুলিয়ে গেল মনের মধ্যে। ভিড়মি যেতে যেতে শুনতে পেলুম
আবার সেই শীষ, হাততালির ঝমঝম শব্দ। মাঠে ঘাটে বাড়ির আনাচে কানাচে যারা থাকে তারা ভূত নয়, তারা সব অদ্ভুত। রাতের অন্ধকারে চাঁদের আলো ছায়ায় ওইসব অদ্ভুতেরা আমাদের চোখের সামনে নানা রূপ নিয়ে দেখা দেয়, বুঝলি? আর তখনই আমরা ভয় পাই। ছোটবেলা থেকে শুনে আসা সেই সব নানা রকম ভূতের ভয়। কিন্তু তখন যদি তোমরা সাহস না হারাও, তাহলে দেখবে ভূত টুত পালিয়ে গেছে কোথায়। যাকে দেখে ভয় পেয়েছ সে হচ্ছে অদ্ভুত। যেসব বিজ্ঞজনেরা ভূত দেখেছেন বলে বড়াই করেন, সত্যিকারের ভূত তারা দেখেননি কেউই। সকলেই দেখেছেন ওই অদ্ভুতকে। তারা যদি সাহস না হারিয়ে ভূতের মুখোমুখি দাঁড়াতেন, তাহলে নিজেরাই লজ্জা পেতেন ভূতের আসল চেহারা দেখে। তাই তোমাদের বলি, ভূতের ভয় তোমরা করো না, কেননা ভূত বলে সত্যিকারের কোনো জিনিস নেই। কথাগুলো শুনে শুনে আমাদের প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। মনে পড়তে একটু একটু করে আমি যেন আবার চেতনা ফিরে পেলাম। শুনতে পেলাম কানের কাছে কে যেন ফিস ফিস করে বলছে, মরতে যদি ভয় হয় তবে ভয় কিসে, মরবার আগে একবার ভালো করে চোখ খুলে দেখে নে কেমন মরতে। প্রাণের সাহস এনে মন থেকে ভয়ের ভূতটাকে তাড়িয়ে দিয়ে ভালো করে চোখ চাইলুম ভুতুরে ডাঙ্গার সেই ভয়ানক জীবটাকে দেখবার জন্য। কি দেখলুম জানো? আমাদের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে সরকার দাদু নিভে আসা গড়গড়াটার দিকে মন দিলেন। গল্প শুনতে শুনতে তখন আমাদের বড় বড় হয়ে উঠেছে চোখ, দম বন্ধ হয়ে যাবার মতন অবস্থা। উত্তেজনায় সমস্বরে চিৎকার করে উঠলুম, কি দাদু কি? দেখলাম একটা বিরাট তাল গাছ, বাজ পড়ে মাথাটা তার পুড়ে গেছে। দুপাশে ঝুলে আছে দুটো শুকনো পাতা, দুখানা হাতের মতন। দমকা ঝোড়ো হাওয়ায় শুকনো পাতা দুটো নড়ে উঠে ধাক্কা লাগছে গাছের সঙ্গে, আর তার থেকেই উঠছে অমন ঝমঝম শব্দ। আর জানিস, বোধহয় ফাঁকা মাঠের উপর দিয়ে হাওয়া বয়ে গেলে একরকম শব্দ উঠে মাঝে মাঝে, মনে হয় ঠিক যেন কেউ শীষ দিয়ে সরু গলায় হাসছে। অনেকক্ষণ ধরে ভালোভাবে লক্ষ্য করলুম ভূতটাকে, কিংবা অদ্ভুতটাকে, যাই বলো না কেন। তারপর আস্তে আস্তে বাঁধের উপর উঠে উল্টানো ছাতাটাকে কুড়িয়ে নিয়ে কাঁধে ফেলে বীর বিক্রমে পা চালালুম বাড়ির দিকে। সেদিন থেকে ভূতের ভয় দূর হয়ে গেল আমার মন থেকে। ভূতকে আর কোনোদিনই আমি ভয় করিনি। সরকার দাদু দুহাত জোড় করে কপালে ঠেকালেন। ভগবান, কি সূর্য মাস্টার মশাই, কার উদ্দেশ্যে জানি না,
সরকার তাতেও আজ আর নেই। আমরাও বদলেছি। বয়সের ছাপ আজ আমাদের সারা দেহ মনে। মামারা বুড়ো হয়েছেন, আমরা বড় হয়েছি, আবার একদল ছোট ছোট ছেলে মেয়ে এসে দখল করেছে আমাদের স্থান। সময়ের অলঙ্ঘ নিয়মে আমরা পরস্পরের শূন্যস্থান পূরণ করে চলেছি। কিন্তু সরকার দাদুর মতো লোক আজ কোথায়? তাদের শূন্যস্থান বুঝি কোনোদিনই পূর্ণ হবার নয়। তাই কাউকে যখন রুদ্ধশ্বাস ছোট ছোট শ্রোতাদের কাছে কাপা কাপা গলায় বড় বড় চোখে ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প বলতে শুনি, তখন আমার শুধু ঘুরে ফিরে তারই কথা মনে পড়ে। সেদিনের সেই গল্পের মধ্য দিয়ে তিনি আমাদের কয়েকটি কিশোর মন থেকে ভূতের ভয় দূর করে দিয়েছিলেন। একটু ভুল বললুম, শুধু ভূতেরই নয়, অদ্ভুতেরও।